আবির, আপনি এখানে থাকবেন নাকি? আচ্ছা, সবাই দেখি পরিবেশ রসায়ন, এটা তো আমাদের সিলেবাসে ছিল। পরিবেশ রসায়ন পড়ছো না? না পড়লে কেমনে কি? আচ্ছা, কালারিং পেন আছে নাকি কালো কলম? ওকে, কালারিং পেন থাকলে বলো। যেমন এই পরিবেশ রসায়ন, এখানে প্রথম তোমার যে লাইনটা পড়তো সেটা হচ্ছে এটা, বায়ুমণ্ডলের মূল উপাদান কি কি? কয়টা মূল উপাদান? নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ কতটুকু? 78.09। অক্সিজেন কতটুকু? 20.95। এটা ডিউ কোশ্চেন আসছে এটা অলরেডি। ওকে, আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পিছনে দেখা যাচ্ছে নাকি আরো বড় করব? ওকে, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি জিনিস? আমাদের মাথার উপর বাতাসের যে ছাদটা আছে ওটাকে বলা হবে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের প্রধান দুটো উপাদানের নাম কি ছিল? নাইট্রোজেন আর অক্সিজেন। ওকে, এছাড়াও এই দুটো ছাড়া আর কি কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। আর বইয়ে লিখে রাখেন এক জায়গার মধ্যে, আর্গন থাকে 0.93%। পরে যদিও পাবা, কিন্তু তাও এখন লিখে রাখো, আর্গন থাকে 0.93%। লেখা হয়েছে। তো এখান থেকে কয়েকভাবে কোশ্চেন আসতে পারে, যেমন বায়ুমণ্ডলে কোন নিঃশ্বাস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কোনটা থাকে? আর্গন। আর পরিমাণ কতটুকু? 0.93। আচ্ছা, এটাও গেল। তারপরে আসবে তোমার বায়ুমণ্ডলের 75% কত কিলোমিটার মধ্যে আছে? 99% কোথার মধ্যে আছে? তোর বায়ুমণ্ডলের ওজনটা আসতে পারে। এগুলো সবগুলো হচ্ছে জ্ঞানমূলক পড়া, এখানে বোঝানোর কিছু না, জাস্ট তোমার থেকে চুলে মুখস্থ করতে হবে। যেমন বায়ুমণ্ডলের ওজন কত? 5 × 10⁻18। আর টনে নিয়ে গেলে তাহলে 1 টন সমান কত কেজি? ওকে, বাট একটা স্পেসিফিক ভাবে মনে রাখতে হবে, তোমরা ফিজিক্স পড়ো না? ফিজিক্স প্রথম পত্রের মধ্যে প্রথম অধ্যায়টা পড়ছো? পড়ো না? পড়ছো? সবাই তোমরা শর্ট সিলেবাসের আন্ডারে না? একজন পড়ছে একজন পড়ে না কেন? আচ্ছা, 1 টন সমান 1016 কেজি। যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে, এটা তোমাদের বইয়ে আছে, ফিজিক্স বইয়ের মধ্যে আছে, ওটা আমার পড়ানোর বিষয় না এখন। ওকে, এখন দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15। তারপর হচ্ছে আর যদি বায়ুমণ্ডল না থাকতো কত হয়ে যেত? -30°C। এখন এই চ্যাপ্টার বায়ুমণ্ডলের কয়টা লেয়ার আছে তোমরা জানো? কিসের উপর ভিত্তি করে সেটা? হ্যাঁ, কি উপাদান? তাপমাত্রা, চাপের উপর ভিত্তি করে। বায়ুমণ্ডল কয়টা ভাগে ভাগ করা হয়েছে? সবাই খাতা খুলেন, খাতা খুলে খাতার আগে হরাইজন্টালে নিয়ে যান। হরাইজন্টাল মানে বুঝো? হাসতেছে কে? আমি কি ফানি? ওকে, কি দিব? আসো, প্রথমে এখানে লেখো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কি কি আছে একটু বলো তো? বায়ুমণ্ডলের লেয়ার গুলো: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। ওকে, সবাই আগে স্তরের নামগুলো লিখে রাখো। লেখা তো বুঝবেন না, কার লেখা এগুলা? ডাক্তারের লেখা। কিছু করার নেই, ফার্মেসি ভালো কাছে যেতে পারবে না এখন এগুলোর জন্য। দেখে বুঝছো? তোমাদের আগে দেখে বুঝছো? আমার ইংলিশ ম্যাডাম ক্লাস 5 এর মধ্যে বলে দিচ্ছে আমার লেখা দেখে তুমি ডাক্তারি হবা। হ্যাঁ, কালার কোনটা দিব বলেন? অল ইয়োর্স। রেড, পিঙ্ক,
ব্ল্যাক দিব, ছেলেদের থেকে এটা এক্সপেক্ট করছে। হ্যাঁ, মানে আগে ভালো ছিলাম আমরা। এবার কেউ করতে পারবে না। লেখো লেখো হেডিং দাও ট্রপোস্ফিয়ার। এখনো যদি না দেখো আমার থেকে চোখের ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবা। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর কি জানো ছিল, ভুলে গেছি কোনটা। মেসোস্ফিয়ার আর হচ্ছে থার্মোস্ফিয়ার। লেখা হয়েছে? ট্রপোস্ফিয়ার মানে কোনটা বলতো? সবচেয়ে উপরটা নাকি সবচেয়ে নিচেরটা? সবচেয়ে নিচেরটা। মানে জিরো থেকে শুরু হচ্ছে, এটা জিরো থেকে শুরু করে তোমাদের নতুন বই অনুযায়ী 15 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটা বিস্তৃত থাকে ওইটাকে বলা হবে ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কোত্থেকে শুরু হবে? ওই ট্রপোস্ফিয়ার লাস্ট প্রান্ত থেকে 15 থেকে 50। মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটার। আর থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার। মানে আমাদের বায়ুমণ্ডল টোটাল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা তো গেল ভালো জিনিস। এখন আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেম্পারেচার। ওকে, তো এখন একটা জিনিস বলো, তুমি যত নিচ থেকে উপরের দিকে যাবা তাপমাত্রা তো বাড়ে না কমে? কমে। কতটুকু করে কমে? কত ডিগ্রি করে কমবে? 60 ডিগ্রি সেলসিয়াস হারে কমবে। এই যে টেম্পারেচারটা যত তুমি নিচ থেকে উপর কমতেছে, এটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। কি বলা হবে? পজিটিভ ল্যাপস রেট। আর যদি উপর যত নিচ থেকে উপরতেছো বাড়তেছে, তখন এটা কি বলা হবে? নেগেটিভ ল্যাপস রেট। যেমন এখন দেখো ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার লাস্ট প্রান্তে টেম্পারেচার কত হয়ে যায়? -55 ডিগ্রি সেলসিয়াস। বাড়ছে না কমছে? কমছে। তাহলে এটা কি? পজিটিভ ল্যাপস রেট। ওকে, পনেরো থেকে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে টেম্পারেচার কত হয়ে গেছে? +2 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে? বাড়ছে না কমছে? টেম্পারেচারটা বেড়ে গেছে, -55 থেকে +2 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বেড়ে গেছে। তাহলে এটা কি? নেগেটিভ ল্যাপস রেট। ওকে ওকে। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার টেম্পারেচার কত হয়ে গেছে? -93 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি? পজিটিভ নেগেটিভ? থার্মোস্ফিয়ারে টেম্পারেচার হয়েছে, লাস্টেরটা লিখি 1727। তোমাদের বই লেখা আছে 427 থেকে 1727। তাহলে এখানে কি বাড়ছে না কমছে? শেষ, একটা ইয়ার চলে গেল। এখন এই যে তোমার ট্রপোস্ফিয়ার আছে, এটা কিছু স্পেশালিটি আছে, কারো আইডিয়া আছে স্পেশালিটি গুলো কি? এটা কেন বিখ্যাত ট্রপোস্ফিয়ার? ট্রপোস্ফিয়ার কেন বিখ্যাত? হচ্ছে কি কি স্পেশালিটি আছে বলো? প্রথমে এখানে কি হয়? এখানে এটা বলবা জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আর ধূলিকণা। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি তৈরি হয়? মেঘ থেকে কি তৈরি হয়? বৃষ্টি। একটু জোরে ফলে কি বলে? বৃষ্টি, ঝড়, মানে আবহাওয়া আর কি। বৃষ্টি, ঝড় মানে আবহাওয়া। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, কে চলাচল করে? একদম ফাটাই দিছে উড়োজাহাজ। উড়োজাহাজ চলাচল করে, এরোপ্লেন, জেট বিমান চলাচল করে কোন লেয়ার দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। কেন? কারণ ওখানে কোনো জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প যেহেতু নাই,
তাই এখানে আর হ্যাঁ, জেট বিমানকে প্লেনের মতো আস্তে আস্তে চলে? কোনদিন দেখছো মাথার উপরে জেট বিমান যেতে দেখছো? একদম মাথার উপর, বাট প্লেন কিন্তু উড়ে যেতে দেখছো। তাহলে নর্মাল উড়োজাহাজ চলাচল করবে কি দিয়ে? ট্রপোস্ফিয়ার। আর যদি আমাকে স্পেসিফিক্যালি বলে দে জেট বিমান চলাচল করবে কোন লেয়ার দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে ওজোন লেয়ারটা থাকে। ওজোন স্তর, ওজনের সংকেত বলো। O3। আরেকটা জিনিস লিখে রাখো, এই যে ওজোন লেয়ারটা আছে এটা কত কিলোমিটারের মধ্যে আছে? 20 থেকে, এত খারাপ যদি লিখি আমি, 20 থেকে 40 কিলোমিটার। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে না, ও তো বাই বানে এমসিকিউতে আসে 20 থেকে 40 কিলোমিটার। গেছে? এখন আসো মেসোস্ফিয়ার। এই টেম্পারেচার গুলার মধ্যে সবচেয়ে কম টেম্পারেচার কোনটা? তাহলে কি বলবা? এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তো আমাদের হাজারিতে নাই, উল্কাপিণ্ড ধ্বংসপ্রাপ্ত হয়। কে ধ্বংস হবে? উল্কাপিণ্ড ধ্বংসপ্রাপ্ত হবে। আচ্ছা, এটাও গেল। এখন আসলে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার আসবো নাকি তোমাদের লেখা হয়েছে? হয়েছে। আচ্ছা, এখন দেখো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার খুবই ইম্পর্টেন্ট। কেন? দেখো কেন আমি তোমাকে বলতেছি, তোমাদের বইটা সুন্দর মতো লেখা নেই ওরা। থার্মোস্ফিয়ারের টোটাল 3টা লেয়ার আছে। কয়টা? মানে উপস্তর আর কি। প্রথম সবার নিচে যেটা আছে ওটাকে বলা হবে আয়নোস্ফিয়ার। কি বলা হচ্ছে? আয়নোস্ফিয়ার। মাঝখানেরটাকে বলা হবে এক্সোস্ফিয়ার। সবার বাইরেটা কি? সবাই সবাই কি করে জানো? যখন বলে সবচেয়ে বাইরের লেয়ার কি, সুন্দর মতো এক্সোস্ফিয়ার দেখায় দেয়, কাটা। ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, তো আপাতত এতটুকু লিখো। আয়নোস্ফিয়ার লিখছি আমি, র নাই। আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার, এটা তো একটু লিখে ফেলেন। আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। হয়েছে? পিছনে যদি না দেখেন হাত তুলবেন। এখন এই যে আয়নোস্ফিয়ার আছে, সবাই একটু মনোযোগ দিন। আয়নোস্ফিয়ার যেটা আছে, আয়নোস্ফিয়ারে আরেকটা একটা স্পেসিফিক জায়গা আছে যেটাকে বলা হবে কেনেলি হেভিসাইড স্তর। কি বলা হবে? দেখো, কেনেলি হেভিসাইড স্তর। হেভিসাইড আর কি বাড়ি জায়গা। কেনেলি হেভিসাইড স্তরের স্পেশালিটি কি কেউ বলতে পারবা? পারবা না, কারণ এটা বইয়ের বাইরের পড়া। মানে এটা মেডিকেল আসছে 2018-19-এ। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। মনে পড়ছে? তোমরা মেডিকেল প্রতিবের কোশ্চেন দেখো না? কোশ্চেন ব্যাংক আছে তোমাদের বাসায়? ছেলেরা কিছু বলতেছে না। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন লেয়ারে? কোন লেয়ার বলছে? লেয়ার বললো হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে। আর এক্সোস্ফিয়ারের স্পেশালিটি কি? এখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। এতটুকু লিখো আগে। এই যে আমি বোর্ডে আজকে যা লিখছি, এখানে হাজারি, গুহ, কবির, মিস্ত্রি সবার পর একসাথে আছে। বুঝছেন? মিস্ত্রি নামে একটা বই আছে তো মনে, কেমিস্ট্রি নাকি ফিজিক্সের, আল্লাহ জানে। আচ্ছা, এটা লিখে ফেলেন আগে। মানে সব ইনফরমেশন আমি একসাথে দিয়ে দিছি। পরের স্লাইডে কেমনে যাব? ও, লিখছেন? এখন এই যে ট্রপোস্ফিয়ার আছে না, ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার যেহেতু ঝড়-ঝঞ্ঝা হচ্ছে, এটা কি বলা হবে? কি মন্ডল? মানে এটাকে বল তোমাদের মতো আর কি, ক্ষুব্ধ মন্ডল। ক্ষুব্ধ মন্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলা হবে? কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা কিছুই হচ্ছে না, তাহলে এটা কি বলা হবে? শান্ত মন্ডল। এটা লিখো, এটা জেন্টাল কোশ্চেন।
শান্ত মন্ডল বলা হবে। ওকে, তোমাদের বায়ুমন্ডল রিলেটেড সব কোশ্চেনের আনসার এখানে আছে, এটা বাইরে কেউ যেতে পারবে না। হয়েছে? কোনো কোয়েশ্চেন? ওকে, এখন ছোট্ট একটা জিনিসে আনসার দাও, সেটা হচ্ছে এই যে ওজোন গ্যাস কোন লেয়ারের মধ্যে পাওয়া যাবে? ওজোন গ্যাসের কাজ কি? রশ্মিটা কি? ওটা ইংলিশ কি? হ্যাঁ, তো তার মানে তোমরা বলছো ইউভি লাইট আমার জন্য খারাপ, তাই না? সত্যি খারাপ? ইউভি লাইটের কি কোনো ভালো দিক নাই? ওকে জীবনে কোনো ভালো কাজ করে নাই? এমন কথা। এই যে তোমার ইউভি লাইটের একটা ব্যবহার বলো মেডিকেল আর্টস, জাল নোট, তো এটা ভালো দিক না? বাট ইউভি লাইটের খারাপ দিকটা কি? কিসের ক্যান্সার? কোলন ক্যান্সার না ব্রেন ক্যান্সার? আরেকটা বলো। ক্যান্সার না, এটা কি বয়স্কদের হয় চোখে? মেডিকেল ইয়াংনেস বলো, সানি ফরাতে মানুষজন বলবে এই সানি কি বলে, কতদিন পরে শুনতেছি আমি সানি জিনে। ক্যাটারেক্ট করবে ইউভি লাইটের কারণে, এটা ইম্পর্টেন্ট। স্কিন ক্যান্সার হতে পারে, ক্যাটারেক্টও হতে পারে। তা আমার মতো কোশ্চেন দেয় ওরা, কোন ক্যান্সার হয়, স্কিন, কোলন নাকি অন্য কিছু বানাই দিবে। ওটাকে মেডিকেলে বলা হয় জেরোডার্মা পিগমেন্টোজাম। লাগবে না বলো তোমাদের? চেঞ্জ করব, স্টাডি যেতে হবে আমাদের। 3:44 হয়ে গেছে, সময় কেমনে চলে যায় বুঝি না। এই দেখো সব চলে আসছে, কতটুকু 15-15 মিনিট পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার। জর্জনটা কোথায় দেখছো বলছি না, ডেন্টাল আসছে, লেখা আছে দেখছো, ডেন্টাল 19-20 আসছে রিসেন্টলি একদম। আচ্ছা আসো, তারপরে হ্যাঁ হ্যাঁ ভুল বলছি আমি, দেখো এখানে কি লিখছে, জেট বিমান চলাচল করতে পারে ট্রপোস্ফিয়ার। আমি কি ভুল বলছি? না, দেখো লাস্ট লাইনটা কি লিখছে, স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক শান্ত থাকায় এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে। এই জন্য সবাই ভুল করে, সবাই ও ট্রপোস্ফিয়ারে না জেট বিমান ছিল, তাহলে এটা অ্যান্সার হবে নো। পরে দেখবেন, এই দেখো লেফট সাইড সব বলে দিছি তো আমি, পজিটিভ লেফট সাইড, নেগেটিভ লেফট সাইড গেল। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা যেন ছিল? কোনটা ছিল? ওকে, এখন আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, সেটা হচ্ছে এটা তো আমরা ভাগ করছি টেম্পারেচার আর বিস্তৃতির উপর ভিত্তি করে, আরেকটা ভাগ আছে, সেটা কি? সংযুক্তির উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আবার তোমার দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? এটাকে বলা হবে হোমোস্ফিয়ার, এটাকে বলা হবে হেটেরোস্ফিয়ার। লিখে রাখো, হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার। আমার মুখের কথা শুনলে হচ্ছে, লেখা না দেখলেও চলবে, লেখা দেখার মতো না। হেটেরোস্ফিয়ার, ওকে, এটাই আসবে। তো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, হোমোস্ফিয়ার কেন বলা হচ্ছে? হোমো মানে কি বলতো? সমান। হোমোস্ফিয়ার বলা হয় কারণ এই তিনটা লেয়ারের মধ্যে বাতাসের সংযুক্তিটা সমান থাকে। যেমন তোমাকে পড়ায় আসছি না যে নাইট্রোজেন কতটুকু আছে বায়ুমণ্ডলে? 78। অক্সিজেন কতটুকু? 20.94। তিনোটা লেয়ারেই নাইট্রোজেন 78%, অক্সিজেন 20.94%। বাট এটাকে হেটেরোস্ফিয়ার কেন বলতেছে? এক এক জায়গায় এক এক সংযুক্তি। ওকে, যেহেতু এটা ফিজিক্সের ওরা, যেহেতু 17-27 ডিগ্রি সেলসিয়াস আছে থার্মোস্ফিয়ারে, গ্যাস কি অবস্থায় থাকে? ছেলেরা কিছু বলো। বলছে প্লাজমা অবস্থা থাকে। ছেলেদের ইগো হার্ট করলে হয় শুধু একটু করে, সব বেরোয় আসে। ওকে, এই দেখো ক্যাটারেক্ট, স্কিন ক্যান্সার সব চলে আসছে। আমার নোটটা বলে তোমার বইয়ে পড়া লাগবে না, দেখো 20 থেকে 40।
গেল। এখন আসো আমাদের জীবনের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা সম্পর্কে একটু জানবো। আমাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে এখন? ঝড় যাচ্ছে। তো ঝড় কখন তৈরি হয়? গরমকালে, শীতকালে, বসন্ত, শরৎ? কখন? গরমকালে। গরমের টেম্পারেচার কি বেশি থাকে না কম থাকে? আর চাপ কি বেশি থাকে না কম থাকে? কম। এই দেখো, ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য কি প্রয়োজন? উচ্চ তাপমাত্রা আর নিম্নচাপ। যখন তাপমাত্রা বেড়ে যায় তখন কি হয়? একটা জায়গায় যখন তাপমাত্রা বেড়ে যাবে, বাতাসগুলা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাবে, ফলে ওখানে একটা খালি জায়গা তৈরি হবে। তখন কি হয়? আশপাশ থেকে বাতাস সজোরে ওই জায়গার দিকে ধেয়ে আসে। ওইটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস। যদি এটা সমুদ্র হেঁটে কি বলা হবে? সাইক্লোন, হারিকেন। জাপানে কি বলে? লিখে রাখো, জাপানে কিন্তু টাইফুন বলে, সাইক্লোন বলে না। আর স্থলভাগে হলে টর্নেডো আর কালবৈশাখী ঝড়। ওকে, গেল। এটাও আসতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টির শর্ত কয়টা? দুইটা। আরেকটা জিনিস আসবে, ঘূর্ণিঝড় তৈরির জন্য কত তাপমাত্রার প্রয়োজন হয়? 27 ডিগ্রি সেলসিয়াস আর 80 ডিগ্রি ফারেনহাইট। বইয়ে দাগায় রাখেন, না হয় লিখে রাখেন, বাট এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে আমি কোশ্চেন দিব নেক্সট পরীক্ষায়, বলে দিচ্ছে। আমি আজকে কোশ্চেন মার্কস করে দিব, কি দিব তোমার জন্য। ভালো করো, তোমরা ভালো করলাম, আমার না নাম আমি নিজে ক্ষতি চাইবো? তোমরা খারাপ করলে আসিফ ভাই আমার মিটিং বসাবে। কি পড়াইছে ছেলে, কিছু পারে না। ওকে, এগুলো জাস্ট এমনি বাংলা গল্পের মতো রিডিং করবা। ঘূর্ণিঝড় কখন কোন সালে হয়েছে কোনোদিনও আসবে না। আসো এখন আমরা মেন পড়ালেখাতে আসবো, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাস সম্পর্কে সবার আইডিয়া আছে? গ্যাসে কি আকৃতি আছে? আয়তন আছে? না। ঘনত্ব? অবশ্যই। তুমি যখন গ্যাসকে তাপ দিবে তখন কি হবে? ঘনত্ব বাড়বে না কমবে? কমে যাবে। আবার চাপ বেশি দিলে ঘনত্ব বেড়ে যাবে। তুমি যখন গ্যাসের আয়তন সংকোচন করবা, চাপ দিলে আয়তন বাড়ে না কমে? চাপ বেশি দিলে আয়তন কমবে। ওকে, এটা গেল। তারপরে তাপে আয়তন সম্প্রসারণ, সমসত্ব মিশ্রণের ক্ষমতা, এগুলা। এখন আমরা গ্যাসের সূত্র। তো গ্যাসের সূত্র তোমরা কয়টা জানো বলো তো? পড়ছো না? কি কি আছে বলো? বয়েল, হ্যাঁ কিছু বুঝতেছি না। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো আর গ্যালুসাক, বা ওটার অপর নাম কি? অ্যামান্টনের সূত্র। অ্যামান্টনের সূত্র বলা হবে। তো ওই সূত্রগুলা কয়টা চলরাশির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? চলরাশির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেমন দেখো, চলরাশিগুলো কি কি বলতো? চাপ, চাপ, ভলিউম, টেম্পারেচার, আর একটা কি আছে? মোল সংখ্যা। চাপের এসআই একক কি? এটাকে প্যাসকেল কর্ণ কি নামে বলা যেতে পারে? নিউটন পার। এটা কি একক? এসআই একক না? আর কি কি একক আছে? কি আছে? না না, এককগুলা কি কি? অ্যাটমসফিয়ার, এটিএম, তারটা আছে মিলিমিটার অফ মার্কারি, তারটা আছে বার, আরেকটা আছে টর। বা তোমরা আমার ঢাকার স্টুডেন্ট অনেক ভালো, পড়ালেখা করো। আর সেগুলো ভিতর থেকে হাত দিয়ে বের করে আনতে হবে, পড়া বলতে পারে না। ওকে, ভলিউম। ভলিউম আছে কি? মিটার কিউব, ডিএম কিউব, সিএম কিউব, লিটার। টি আছে একক কি? কোনটা? ক্যালভিন। গেল। এনের তো একক নেই। এন মানে কি? মোল সংখ্যা। টি। এখন যদি স্লাইডে ফেরত আসি, এটা হচ্ছে এই দেখো কি লিখছে, মুছা না কেন? ওকে, এখন আসো দেখো, আরো বড় পিছনে দেখতেছো? এখন দেখতেছো? ওকে, দেখো আয়তনের একক কি? মিটার কিউব, ডিএম কিউব,
CN কিউব সব লিখছি না আমি? ওকে, চাপের আছে একক প্যাসকেল, এগুলো একটু পড়বা। যেমন 1 অ্যাটমসফিয়ার সমান কত nm ইনভার্স 2? 101.325। এই ছেলে, তাপমাত্রা আছে কি? ওকে, পরম তাপমাত্রা কোন স্কেলে মাপা হয়েছে? কেলভিন স্কেল। সে পরম তাপমাত্রা কত 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 1 কে বলছে। আচ্ছা, পরম তাপমাত্রা কেন বলা হয়? কারণ এসে আয়তন 0 হয় ওখানে। ওকে, এখন দেখো তোমাদের এখানে দুইটা মোলার আয়তন প্রকাশের পদ্ধতি দিচ্ছে। কয়টা? দুইটা। এবার দেখো আমি তোমাকে একটা খেলা দেখাচ্ছি, সেটা হচ্ছে ফুটবল, ক্রিকেট না। দেখো মোলার আয়তন কয়টা দেখাইছি তাহলে ওখানে? একটা না দুইটা? বাট নতুন জিনিস শিখাবো আজকে, এসটিপি আর এসএটিপি। এটা তোমার হাজারের মধ্যে লিখছে, গুও কি করছে জানো? শয়তানি করে এনটিপি দিছে। তোমাদের আরো কনফিডেন্স ভেঙে দিব আমি, দেখবা কেমনে? দেখো এসটিপি টেম্পারেচার কত? ওই টেম্পারেচার বলছি, লিটার না। 0 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপি এনটিপি 20 ডিগ্রি সেলসিয়াস। এসটিপি তে প্রেসার কতটুকু থাকে? কোনটা? 1 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে তো। কিলো প্যাসকেলে লিখলে কিলো প্যাসকেল। এসএটিপি তে শুধু 100 কিলো প্যাসকেল। এনটিপি তে কত? ওই 1 অ্যাটমসফিয়ারটা। ওকে, এখন বলো এসটিপির মধ্যে আয়তন কত? এসএটিপি তে 7, 8, 9। এনটিপি কোনটা? এখন একটা কনফিউশন লাগাই দিব। তোমাদের কেমিস্ট্রি বইয়ের তো অনেকগুলো এরর আছে না? গুহ কি করছে? এনটিপি কে এনটিপি বলছে। কবিরা কি করছে? এসটিপি কে এনটিপি বলছে। যদি কোশ্চেন তোমার কবিরের বই থেকে হয়, তখন তুমি যদি এনটিপি 20 ডিগ্রি সেলসিয়াস দাও, কাটা। তখন তুমি বুঝবা কেমনে? কেমনে বুঝবে জানো? আমি যদি তোমাকে এটা পড়ে সেটা ভুলেছো, জাস্ট তোমাকে বললাম আর কি, এটা ভুলে যাও। কারণ এগুলো ইউজুয়ালি দেয় না, কন্ট্রোভার্সি যেসব কোশ্চেনের মধ্যে আছে ওগুলো দিবে না। এসটিপি আর এসএটিপি মনে রাখো। আচ্ছা, এটা আমি তোমার সাথে শেয়ার করছি আর কি, আমি নিজের খারাপ লাগছে। এগুলো কি স্টুডেন্ট কেমনে কি করবে? দেখো এটা মেডিকেল আসছে 22-23-এ, এগুলো সহজ কোশ্চেন না অনেক, এগুলো মেডিকেল আসে। কেমনে আসে এগুলো মেডিকেলে? জিজ্ঞেস করছে এসটিপিতে আয়তন কত, 22 এটা আমার ছোট ব্যাপার হবে, মেডিকেলে দিচ্ছে। পোলাপান বলে মেডিকেল কোশ্চেন অনেক কঠিন হয়। আসলেই কঠিন হয়? হ্যাঁ, কেমনে কি 22 পারো না? আরে আমার কোশ্চেন কি আসছে, ছত্রাক কোষ পাচ্ছে কি নির্মিত? তো এটার কাস্টের বইও আছে। কি বলে মেডিকেল কোশ্চেন আসলে কঠিন হয়? তোমরা মেডিকেল কোশ্চেন গুলো কঠিন বলে যে হাইপে তুলে রাখো। মেডিকেল লাইফের সবচেয়ে সহজ কোশ্চেনই এটা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেখানে কোশ্চেনও তোমার সামনে দেয়া আছে, উত্তরও তোমার সামনে দেয়া আছে, শুধু তুমি কনফিউজ আনসার কোনটা হবে, তাই না? আমাদের তো এরকম নাই, আমাদের কোশ্চেন দিয়ে দিবে, তোমাকে ওটা লিখতে হবে। মেডিকেলের মধ্যে কোনো অপশন নাই, তোমাদের অপশন দিয়ে দিছে। এখন একটা করে একটা মার দিলে হয়ে যায় অনেক সময়। আরে আমার সাথে হয়েছে এমন, আমি ফিজিক্স একটা ম্যাথ করতেছিলাম, যেখানে আমি কি করছি জানো, মানে 10 গুণ এক্সট্রা করে লিখছি। আনসার হওয়ার কথা ছিল মনে হয় 2.24 সামথিং, আমার আসছে 22.4 আর কি। বাট ওটার মধ্যে আনসার ভুল ছিল, সবাই এটা ব্ল্যাঙ্ক দিয়ে আসছে, কিন্তু আমি তো ভুল করছি ওখানে, আমার আনসার ঠিকই আসছে। আমি ওইটাই দেখাইছি, আমি নাম্বার পাই গেছি। কিছু আন্তাজে মেরে দিই, এইসব করবা না। নাম্বার কত পাইছিলাম আমি? এটি 1.75 মনে হয়। আচ্ছা, এখন আমরা বয়েলের সূত্র বলবো। কলেজ বলছি না? ও হ্যাঁ,
আমি কিন্তু চিটংয়ের ছেলে, বুঝছো তো, মানে বইঙ্গা না। তোমাদেরকে বলছে ঢাকা থেকে টিচার আসতেছে, ঢাকা থেকে কিন্তু চাটগা জিনিসই আসতেছে। সেটা গেল অনফরত। এখন আমরা যেতে আসছি, আমার স্কুল ছিল চিটং কলেজিয়েট স্কুল, আমার কলেজ ছিল চিটং সিটি কলেজ। 2017-2019 কলেজিয়েট কি আছে? মি কলেজিয়েটে কবে থেকে জয়েন হচ্ছে? আমরা তাহলে ভুল জেনারেশনে যাওয়া করে বলছি। আমি কলেজিয়েট বলছে, হাত তুলছে কিরে। আচ্ছা আসো, বয়েলের সূত্র, এটা তো আগে থেকে জানো তাই না? বয়েলের সূত্র, বয়েলের সূত্র কি জিনিস? বয়েলের সূত্রটা কি একটু বলো তো আমাকে। তোমরা একটা কাজ করো, খাতাটা নাও আর উপরে একটা হেডিং দাও, সেটা হচ্ছে এইভাবে বয়েলের সূত্র। বয়েলের সূত্র লিখে হেডিং দাও, 4টা পয়েন্ট লিখবা। প্রথমে হচ্ছে শর্ত, বইয়ের মতো অনেক বড় করে লিখছে, আমি শুধু 1 পৃষ্ঠার মধ্যে সব পড়া শেষ করে দিব। শর্ত, শর্তর পরে হচ্ছে গাণিতিক প্রকাশ, গাণিতিক প্রকাশ, শর্ত গাণিতিক, তারপর হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত বানানটা দেখো তো হচ্ছে কিনা, বাঙালি কিনা আমি অনেকদিন। সর্বনিম্ন ও এখন হয়ে গেছি তো, ইংরেজ হয়ে গেছি বেশি। মূর্ধন্য তো না মনে হয় না, ঠিক আছে। ওকে, অনুসিদ্ধান্ত আর নিচে হচ্ছে প্রয়োগ। লিখছো? লেখা হয়েছে স্যার? একটু হেডিংটা দিয়ে লেখেন এভাবে। ওকে, বয়েলে কি বলছে? স্থির তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন কার সমানুপাতিক নাই কার ব্যস্তানুপাতিক? কিসের? তাহলে মানে কি স্থির আছে? মোল সংখ্যা আর তাপমাত্রা। গাণিতিক প্রকাশ তাহলে কি হবে? গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এখন এটাকে যদি আমি সূত্র হিসেবে আনতে চাই, এটাকে এটাও লিখতে পারি না? লিখতে পারি না? অনুসিদ্ধান্ত আকারে যদি আনতে তাহলে কি হবে? আছে P1 সব P2 এখন এটা আরেকটা সূত্র আছে না ঘনত্ব দিয়ে, আইডিয়া আছে? ঘনত্বতে কি হয়ে যায়? ঘনত্ব দিয়ে সূত্র আছে না, ঘনত্বের সাথে চাপ সমানুপাতিক সম্পর্কে আছে। তাহলে যদি তুমি অনুসিদ্ধান্তের মধ্যে আসো, P2/D2 গেছে? আচ্ছা, এখন হচ্ছে প্রয়োগ। প্রয়োগটা কেমনে দিব? একটা গ্যাসের আয়তন তুমি যদি, না এখন দিব না, ম্যাথ পরে দিব। একসাথে সব ম্যাথ দিলে তোমার মাথা ঘুরে যাবে তোমাদের। আর আজকে সব হ্যান্ড ক্যালকুলেশন আমি দেখাই দিচ্ছি, মানে ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা। তোমার তো গরম লাগে না? ওপস। আচ্ছা দেখো, তাও বলে দিই, স্থির তাপমাত্রায় একটা গ্যাসের চাপ অর্ধেক করছো, কি করছো? আয়তনে কি পরিবর্তন হবে? দ্বিগুণ হবে। যদি স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ 1/4 করা হয়, আয়তন কতটুকু পরিবর্তিত হবে? আমি 1/4 করছি, আয়তন কতটুকু পরিবর্তিত হবে? 4 গুণ। গুড, 4 গুণ বলছেন না? আমি কি কোশ্চেন করছি? কতটুকু পরিবর্তন হবে আমি জিজ্ঞেস করছি ডেল এর মান। তাহলে কোশ্চেন পড়ে দেখবা, এইভাবে পরীক্ষাতে কোশ্চেন ভুল হয়। আমি তোমাকে জিজ্ঞেস করছি ডেল এর মান কতটুকু পরিবর্তন হবে, তাহলে তোমাদের কি করতে হবে? যেটা নতুন আসছে ওটার থেকে আগেরটা বাদ দিব। খেয়াল রাখবে এগুলা, ওকে? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন দিই। স্লাইডও রেডি করে আনি নাই। ওকে, তোমরা একটু লিখো
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায়? 20 তাপমাত্রায় 80 কিলো প্যাসকেল। নেক্সট ক্লাস থেকে আমি স্লাইড রেডি করে আনবো। এখন আমার স্লাইড রেডি আছে, ফোনের মধ্যে আছে, কিন্তু এটা শো করতে পারতেছি না। যদি কম্পিউটারে শো করা যেত ভালো হতো। কি লিখছি? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলো প্যাসকেল চাপ, এটা গ্যাসের আয়তন কত? সেম টেম্পারেচারে, তাহলে এটা কার সূত্র হয়ে গেছে? সেম টেম্পারেচারে কত চাপে উক্ত গ্যাসটির আয়তন 0.5 m³ হবে। কত চাপে গ্যাসের আয়তন 0.5 হবে, একটু বের করো। পাঁচটা পর তোমাদের কোনো ক্লাস আছে? ও আজকে তো রোজা। আচ্ছা, কে ক্লাস রাখবে? আমি ছাড়া। তোমাদেরকে বলছে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে, কিন্তু আমি 1.5 ঘন্টা তো অভ্যস্ত না। আমরা 3-4 ঘন্টা করে ক্লাস নিই, ম্যারাথন। আচ্ছা, এটা আনসার বের করছো? কত আনসার? এতক্ষণ লাগছে তোমাদের এটা করতে, বাট এটা তোমাদেরকে বলবো এটা করতে 1 সেকেন্ড লাগে। কেমনে? দেখো আয়তন কত হয়েছে? ডবল হয়েছে। 0.25 ডবল কত? তাহলে আয়তন যদি ডবল হয়, চাপ কি হবে? অর্ধেক। 40। এই যে শর্ট টেকনিক বললাম না, ম্যাথও করা লাগবে না, এগুলাই মেডিকেলে আসে, যেগুলো করতে ক্যালকুলেটর লাগবে না। ওকে, আচ্ছা, আর ম্যাথ আছে? হ্যাঁ, তোমাদের বইয়ে আসো। এটা হচ্ছে 1.3। ও, স্লাইড আছে তো। এই যে ম্যাথটা কি বলছে? একটি ফ্লাক্সে কত চাপে? 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টা বেলুন ওই গ্যাসগুলো দিয়ে ভর্তি করা যাবে, যেখানে প্রত্যেকটা বেলুনের চাপ 2 অ্যাটমসফিয়ার? ওকে, এটা কেমনে করব? ধরে নাও তাহলে P1 সমান কত? 10 অ্যাটমসফিয়ার। B1 সমান কত? 50। P2 সমান কত? 2 অ্যাটমসফিয়ার। B2 সমান কত? আমাকে বলছে কয়টা বেলুন ভর্তি করা যাবে, তাই না? তাহলে আমি কি করবো জানো? তাহলে এবার করো। কোনো একটা সমস্যা হয়েছে লাগতেছে কেন? তোমরা আমাকে ভুল বলছো? কিছু একটা তো ভুল হয়েছে না? করো। 10 ইন্টু 2 কেন হবে? 10 ইন্টু 50 ইকুয়ালস টু P2 সমান কত? 2 ইন্টু n। n এর মান বের করো। 125। শেষ। n সমান 125 গেল। এভাবে এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আসো, পরেরটা লাগবে? হ্যাঁ, পরেরটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা বলো তো আমার কি হয়েছে এখানে? এক নির্দিষ্ট তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন কত? 200 মিলিলিটার। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ দ্বিগুণ করছি, ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 105 হয়ে গেছে। মার্বেলের আয়তন কত? কোশ্চেনটা কি করছে তাহলে দেখো, আমি তোমাকে একটু বলি। একটা পাত্র আছে, তাই না? এটা একটা পাত্র, পাত্রের নিচে মার্বেল আছে। ইনিশিয়াল ভলিউম কত? প্রথম ভলিউমটা 200 না? মানে ওরা বলতেছে পুরা পাত্রে হচ্ছে 200।
তাহলে আমার লাগবে কি এতটুকুর মধ্যে কতটুকু বাদ আছে গ্যাস আছে মার্বেল বাদে কেমনে বের করবো এটা 200 মাইনাস এক্স ওকে চাপ কতটুকু চাপ কত দেয়া আছে 1 অ্যাটমসফিয়ার তাহলে P1 সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আদি ভলিউম কত 200 মাইনাস এক্স P2 কত ডবল হবে বলছে না 2 অ্যাটমসফিয়ার চাপ B2 সমান কত 105 মাইনাস এক্স হবে কারণ কি মার্বেলের আয়তন সব বলছো তো তাই এবার করো ওই নিয়ম করো ওই নিয়ম করলে আসবে না এক্স এর মান কত আছে P1 বি আসে P2 P2 ওই নিয়ম করলে আনসার চলে আসে আচ্ছা এবার সব মুখোমুখি একটা করতে হবে মানে উইথাউট ইউজিং এটা আনসার বলেন এটা আনসার কি এটার আনসার কি 5 কে বলছেন 5 যারা বলছেন তারা ভুল করেছেন কেন দেখছেন কোশ্চেন বৃদ্ধি কত হবে বলছে তাহলে বলো কত হবে 5 মাইনাস 1 4 এই যে বয়লের সূত্র অনুসিদ্ধান্ত বললাম সব তো করাই দিছি বললাম না আমি একবারে সবগুলো নিয়ে আসছি এই হাজারের বইটা একদম গোছানো না আসো এবার চার্লসের সূত্রটা একটু বেশি ইম্পর্টেন্ট বুঝো এটা চার্লসের সূত্রটা কি বলো তো চার্লসের সূত্র তার আগে হেডিং দাও চার্লসের সূত্র আবার বয়লের সূত্রের মতো লিখে ফেলো শর্ত গাণিতিক প্রকাশ অনুসিদ্ধান্ত আর লাস্টে প্রয়োগ এ পোলাপাইন না বুঝলে বলবা লিখছ বন্ধু ভাই রেখে মাইক দিয়ে ক্লাস নে হ্যাঁ বাহ মাইক লাগে কেন আমার মতো ফাটাবাস গলা কারণ নাই চার্লসের সূত্রের মধ্যে কারা কারা স্থির থাকবে মোল আর চাপ তো চার্লসে কি বলছে জানো তুমি যদি চাপ স্থির রেখে একটা গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াও তাহলে উক্ত গ্যাসের আয়তন 1/273 অংশ আকারে বেড়ে যাবে কি বলছে তাপমাত্রা 1 একক বাড়ালে চাপ না সরি আয়তন আদি আয়তনের কত হয়ে যাবে মানে V0 ডিভাইড 273 হয়ে যাবে তাই না এটাকে বলা হবে আয়তন প্রসারণাঙ্ক লিখে রাখুন আয়তন প্রসারণাঙ্ক হয়েছে তাহলে তোমাকে যদি বলে টি তাপমাত্রা আয়তন কত হবে তখন সূত্রটা হবে এরকম BT = V0 প্লাস V0 T ডিভাইডেড বাই 273 এখন তোমাকে জিজ্ঞেস করে কোন তাপমাত্রায় আয়তন 0 হবে না বের কর কেমনে দেখতে হবে তো মানে আয়তন 0 হবে বলছে না এখানে 0 দিয়ে দিলাম এখানে V0 দিলাম এখানে V0 T দিলাম এখানে 273 দিলাম স্যার এটা 273 V0 টাকে দেখে নিয়ে আসলাম মাইনাস V0 এখানে হচ্ছে V0 T ডিভাইডেড বাই 273 V0 কাটা থাকে কি -1 273 কে দেখে নিয়ে আসলাম T = -273 ডিগ্রি এটা ইহাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় এটাকে আর কি বলা হতে পারে 0 কেলভিন ওকে গেছে তাহলে বয়লের সূত্র চার্লসের সূত্র আসলে কি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে বলছে না
কতটুকু কেমনে পারবে? সমানুপাতিক হারে পারবে। এটাকে এভাবে লেখা যায় b1 t1 b1 বাই t1 ইকুয়ালস টু, আমি এত মডার্ন হইনি এখনো, আমাকে এভাবেই করতে হবে। আচ্ছা তাহলে আনসার কি হবে? b1 বাই t1 ইকুয়ালস, ধরে না কেন, b2 বাই t2। ঘনত্ব আকারে যদি প্রকাশ করতে যাই তাহলে কি হবে? ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক এরকম, ব্যস্তানুপাতিক, b proportional to 1 by d। Something is missing. আচ্ছা তাহলে বলো, তুমি যদি তাপমাত্রা দ্বিগুণ করো আয়তন কিরকম হবে? দ্বিগুণই হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক। ওকে, এখন তোমরা একটু বয়েলে ফেরত যাও তো, খাতা খুলে লেখো, আমি একটা ভুলে গেছি, সেটা হচ্ছে বয়েলের লেখচিত্র। বয়েলের লেখচিত্রটা কি? আইসোবার, আইসোথার্ম নাকি আইসোটোন? আইসোথার্ম, তাই না? ওকে, তো বয়েলের টোটাল 3 ধরনের লেখচিত্র আছে। কয় ধরনের? এগুলো পরীক্ষাতে আসে, ডিউর কোশ্চেনে তো অহরহ। 3 ধরনের লেখচিত্র আছে। একটা হচ্ছে বি প্রপোর্শনাল টু পি লেখচিত্র। ছেলেরা নোট নাও, ক্লাস 2 বার হবে না। আরেকটা হচ্ছে বি প্রপোর্শনাল টু না, ভি বনাম 1 বাই পি লেখচিত্র। যখন বই খুলবা তখন বুঝবা বই কত জঘন্যভাবে লিখছে। নোট করে দিচ্ছি যে, এখন নোট করে নাও। আরেকটা হচ্ছে পিবি বনাম পি লেখচিত্র। তাহলে বয়েলের সূত্রে টোটাল কয় ধরনের লেখচিত্র আছে? 3 ধরনের। একটা হচ্ছে ভি বনাম পি, ভি বনাম 1 বাই পি, পিবি বনাম পি। ওকে, এই যে তোমার ভি বনাম পি লেখচিত্র আছে, এটা প্রপোর্শনেট না, আচ্ছা এটা হচ্ছে বনাম ভার্সেস। এই লেখচিত্র কিরকম হবে তোমরা একটু দেখো, এটা আমি গ্রাফ আঁকতেছি, এদিকে ভি দিলাম, এদিকে পি দিলাম, গ্রাফটা কিরকম হবে? T1, এটা T2, দেখতে কিরকম হয়েছে বলতে পারবো না। হাইপারবোলা বা অধিবৃত্ত, এটাই বেশি আসো তোমাদের, তাই না? তোমরা কনফিউশন লাগাও, বি বনাম পি লাগাও, বয় লাগাও, সেটা দেখতে কিরকম? একক আনসার বলে এটা হাইপারবোলা বা অধিবৃত্ত, দেখতে এরকম। যেখানে T3 সবচেয়ে বড়, তারপর T2, তারপর হচ্ছে T1। পরীক্ষাটা মাঝে মাঝে আসে, তোমাদের এইচএসসিতে আসবে, তোমরা এখানে এইচএসসি দাও না, তাই না? এইচএসসিতে আসতে পারে, মেডিকেল আসবে না, মানে এটা আসবে না, এভাবে গ্রাফ দিয়ে কোশ্চেন আসবে না। হয়েছে? এখন হচ্ছে ভি বনাম পি লেখা আছে, এটা দেখতে কিরকম? কারো আইডিয়া আছে? মূল বিন্দুগামী সরল রেখা। কি আমি, মানে আমি চিহ্নটা দিব এইদিকে, এটা T1, এটা T2, T3, যেখানে T3 সবচেয়ে বড়। হ্যাঁ, মূল বিন্দু অবশ্যই স্পর্শ করবে। লেখো, এটা নিচে লিখে রাখো, মূল বিন্দুগামী সরল রেখা। হয়েছে? তারপর হচ্ছে পিবি বনাম পি লেখচিত্র, এদিকে বি, এদিকে 1 বাই পি। পিবি বনাম পি লেখচিত্র, এটা কিরকম হবে? সমান্তরাল, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। সমান্তরাল, শেষ। হয়েছে? বুঝছেন? গেল বয়েল, গেল চার্লস, গেল ম্যাথ তো গেল না, ম্যাথ তো যায় না। এখন আমরা আবারও চার্লসের সূত্রে ফেরত আসি, এবং ম্যাথ সবাই খাতা নেন, লেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
300 মিলিলিটার গ্যাসকে একই চাপে রেখে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলে আয়তন কত হবে? আয়তন কত হবে দেখি, এটা করো। স্যার ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিতে ভুলবেন না, আমরা এস এককে ম্যাথ করতেছি। শেষ? কত আসছে আনসার? কত? 280, তাই না? ওকে, এতক্ষণ লাগছে কেন ভাই? এটা 1 সেকেন্ডের ম্যাথ। কেমনে? 27 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নাও 300। বয়লের সূত্রটা কি জানো ছিল? বি প্রপোর্শনাল টু টি না? মানে বি যা হবে টিও তাই হবে। 60 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নাও। এই যে আনসার, 7 যোগ করলে আনসার চলে আসতো। কারণ দেখো V1 T1 সমান V2 T2 না, মানে এই দুইটা সমান, এই দুইটা সমান, দুইটা তো ধ্রুবক। দেখো 300 300, তাহলে এটা যদি 280 হয় এটা কত হবে? শেষ। এভাবে খেয়াল রাখবা। V1 বাই T1, তাও তো আমি তো এটা লিখতে চাইছি, বি প্রপোর্শনাল টি না। যদি এই দুইটা সমান হয় 300 300, তাহলে এটা যদি 280, এটা কত হবে? 280, এটাই আনসার। ওকে, কিছু প্রিন্টিং মিস্টেক হবে তোমরা আমাকে বলে দিবা। ওকে, এখন আসো পরের কোয়েশ্চেন। সেটা হচ্ছে গ্যাল-উসাকের সূত্র। ধরিস না, এটাতে তেমন স্পেশাল কিছু নাই। গ্যাল-উসাকের অপর নাম কি? মানে সূত্রটার অপর নাম কি? হ্যামিল্টনের সূত্র। শর্ত কি? এখানে কে স্থির থাকবে? সূত্রটা কি হবে? একসাথে লিখে ফেলি, পি প্রপোর্শনাল টু টি, এতটুকুই লেখো। লেখা হয়েছে? তোমাদের এইচএসসি কবে? 26-এ কত? ইস, এত লেট। ম্যাথ উচিত ছিল, হ্যাঁ একটা সিজন পাইতাম তাড়াতাড়ি। কারণ তোমার আমাদের সিজন আস্তে আস্তে আমি বেড়ে যাবো মনে হয়। জুনে যদি পরীক্ষা হয়, শেষ হবে কখন? অগাস্টে শেষ? হাই হাই, আমার পরীক্ষা তো নভেম্বরে, তো পড়াবো কেমনে? এবার সিজন মারা। আচ্ছা, এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ফেভারিট। বানান লিখতে পারবো না, বানানটা অনেক কষ্ট। লিখি না, আমি ইংলিশটাও মনে নেই। অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো কি বলছে বলতো? এখানে কারা কারা স্থির? মূল সংখ্যা স্থির থাকবে, এটা মূল সংখ্যারই সূত্র। মূল সংখ্যা স্থির থাকবে, পি আর টি স্থির থাকবে। তাহলে কি বলছে ভদ্রলোকটা? বলছে স্থির তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমপরিমাণ অণু থাকবে, তাই না? এবং সে নাম্বারটা একটা ধ্রুব সংখ্যা, ওটা কি বলা হয়? 6.010 10 to the power 23।
এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে এন দ্বারা, অ্যাভোগাড্রো। হ্যাঁ, ও পয়েন্ট দিছি তাই, দেখো আঙ্গুল দিয়ে পড়ে গেছে। আচ্ছা, তাহলে এই নাম্বারটা কে আবিষ্কার করছে? তোমাদের মাথা। এটাই পরীক্ষাতে দেয়, আর অপশন 1 নাম্বারেই দিবে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো নাম্বার আবিষ্কার করেছেন মিলিকান। রেফারেন্স কবির। মিলিকান আরেকটা কাজ করছে, দেখি বলো। এটা কেমিস্ট্রিরই পড়া, কেমিস্ট্রির পড়া, আর হচ্ছে গুণগত রসায়নের। অয়েল প্লেসে কি নির্ণয় করছিল? ইলেকট্রন অফ বন্ড নির্ণয় করছে। ওকে, এটাই গুড, পারছো, এটাই অনেক গেল। অ্যাভোগাড্রো সূত্র গেল। এখন আমরা স্লাইডে ফেরত যাই। লেখা হয়েছে? গতকালের ক্লাসটা পুরো ডিজাস্টার হয়েছে, মানে আমি নতুন নতুন স্লাইড ব্যবহার শুরু করছি, এদিকে পুরো নড়ে গেছে, পুরো স্লাইডে অফ হয়ে গেছে। পরে আমি এটা ছড়া এখানে ম্যাথ করছি, আমি যে কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাস ডিজাস্টার হয়ে গেল। এখন দেখো, তার সুন্দর মতো ক্লাস দিচ্ছি, ওরা যদি এটা দেখে, স্যার আমাদের এখানে আপনি আমারছেন, ওরা কিছুই পায় না, এগুলা বোর্ডে লিখছি। এই যে অ্যাভোগাড্রো চলে আসছে। অ্যাভোগাড্রো তোমাকে যদি বলে 1 মোল অণুতে 1 মোল কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু আছে? 1 মোল কার্বন ডাই অক্সাইডে কয়টা পরমাণু আছে? 3 ইনটু, এটা একটু খেয়াল রাখবেন। তো তখন ম্যাথে কি হয়ে যাবে জানো? এই যে 3 যোগ গুণ হয়ে যাবে একটা, শুধু, আর কিছু না। কিন্তু কেউ খেয়াল করে না, 3 গুণ করা ছাড়া ম্যাথটা করে ফেলে, আনসার ভুল চলে আসে। যেমন দেখো 44 গ্রাম, না এটা লাগবে না, এগুলো না, এগুলো তো ইজি ইজি আসবে যে এগুলা। 16 গ্রাম অক্সিজেনে কয়টা অণু আছে বলো? কেমনে বের করবা? 32-এ যদি 6.02 থাকে, 16তে কত? হাফ। হাফ শেষ, মানে 3 অর সামথিং। একটাতে কয়টা আছে? একটা হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে? ওই অ্যাভোগাড্রো নাম্বারটাই। ওকে ওকে। তারপরে এটা একটা সোডিয়াম পরমাণুর ভর কত? এটা তো আল্লাহর নাম মুখস্থ, পরীক্ষা হলো ওই কিসের 23? একটা জিজ্ঞেস করছে, 6.02 টন না। এটা কার ভর? 6.0 × 10⁻³ পরমাণু ভর হচ্ছে 23। একটা জিজ্ঞেস করছি, এই যে 3.82 × 10⁻23। শেষ। এগুলো ছোটখাটো ম্যাথ, এগুলো আর কোথায় পাবা? পরিমাণগত রসায়নে। এই গ্রাফাইট পেন্সিলের ম্যাথ নিয়ে কত যে ভেজাল করছিলাম, এই ম্যাথটা দেখে আমার ইয়া হয়ে গেছে, টাসি হয়ে গেছে। ওরে ভাবলো কোন ধরনের ম্যাথ, একটা সাইন দিতে না কয়টা পরমাণু খরচ হবে। এগুলা এগুলা আমরা ইয়া সলভ করছিলাম তখন ক্লাস 9-এ ছিলাম, তখন এগুলো আমাদের কাছে অন্য কিছু লাগছিল। ওরে বাপ, এত কঠিন ম্যাথ হয় ইন্টারে। বয়েল ও চার্জের সমন্বয় সূত্র। তোমরা কি আবরারকে চিনো? আবরার আল সাদিদ আবির। কলেজে এটার ছেলে কে আছে? তোমরা আবরার ভাইকে চিনো না? এসএসসি 17 ব্যাচ, বুয়েট। মামুনকে চিনো? আব্দুল্লাহ মামুন, ও আমাদের ক্লাসের রোল ছিল, আর ও ছিল আমাদের পুরো কলেজের থেকে একমাত্র স্টুডেন্ট যে ক্যারেটে চান্স পেয়েছে, একজন। আমরা সবাই দিছিলাম, ও একা চান্স পেয়েছে শুধু। জিনিয়াস। আচ্ছা, বয়েল ও চার্জের সমন্বয় সূত্রটা কি এরকম? তোমাকে আমি দেখাচ্ছি, এই দেখো। হ্যালো, বয়েলের সূত্রটা কি? P প্রপোর্শনাল টু 1/p। তাহলে PV = কি? ধ্রুবক না? চার্জের সূত্র কি? B প্রপোর্শনাল টু T। তাহলে B/T সমান কি? ধ্রুবক। সমান যদি করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে? PV/T = এটাকে বয়েল চার্জের সমন্বয় সূত্র বলা হয়। ওকে, এটা দিয়ে ম্যাথ করতে হবে। যেমন কিরকম? এই যে P1 B1/T1 সব P2 B2/T2।
এগুলো বইতে পড়ে নিবা, মুস না ভাই, মানে বন্যারা বনে সুন্দর, জুনিয়র টিচার হোয়াইট বোর্ডে। তো বয়স্ক হয় না, তারপরে এগুলো তো একদম ভালো মতো ইউজ করে। ওমা, এটা দিতে হবে আবার। ওকে, এখন গ্যাস, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে কি পড়াবো? ওকে, সবাই খাতা নাও। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস মানে কি? যারা বয়লার চার্জের সূত্র মেনে চলবে। তো আদর্শ গ্যাসের সূত্রটা কি? পিভি ইকুয়ালস টু এনআরটি, তাই না? এখন পি সমান কি? চার্জ। ভি সমান কি? টি সমান কি? এন সমান কি? তোমাকে যদি বলে এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ কি? যদি তোমাকে বলে দে একটা এত বড় একটা অণু দেয়া আছে, মানে প্রদত্ত ভর দেয়া আছে ডব্লিউ, আণবিক ভর কত? এম। তাহলে সূত্রটা কি হবে? প্রদত্ত ভর ডিভাইড বাই আণবিক ভর আর টি। যদি এখান থেকে ঘনত্ব বের করতে বলে, ঘনত্ব বের করতে বলে কি করবা? এই এমটাকে এদিকে নিয়ে আসবা শুধু, আর ভিটাকে এদিকে নিয়ে যাবা। ডব্লিউ বাই বি সমান কি? ডি। একসাথে তিনটা সূত্র মুখস্থ, শেষ। এখন এই যে আমি আর আর লিখতেছি, আরটা কি? মোলার গ্যাস ধ্রুবক। এটার একক মেডিকেলে আসছে। একক কি? নো, একক জিজ্ঞেস করছি, সংখ্যা না। তার মানে কি দাঁড়াচ্ছে? এক মোল গ্যাসের তাপমাত্রা এক একক বাড়াতে কি পরিমাণ কাজ করতে হয়, এটাকে বলা হবে মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবক অনেকগুলো মান আছে, এটা তো মেডিকেল আসছে অলরেডি। যেমন এই দেখো, এই চারটা পড়বা শুধু, আর কিছু পড়া লাগবে না এখান থেকে। এককটা পড়তে হবে, আর এই চারটা দাগে রাখো, এটা লাগবে। তো আমাকে এখন কোশ্চেন জিজ্ঞেস করছে লিটার অ্যাটমসফিয়ার এককে মোলার গ্যাস ধ্রুবকের মান কত? তুমি দিয়ে দিলে 8.314। কাটা। মেডিকেলে কোশ্চেন কিরকম করে জানো? মোলার গ্যাস ধ্রুবক এর মান কোনটি, লাস্টে ব্র্যাকেট দিয়ে দে সিজিএস এককে। পোলাবাইটে খেয়াল করে না, এক্সাইটমেন্টে থাকে যে পরীক্ষার হলে, খেয়াল করতে অনেক প্রথম অপশনটা দিয়ে 8.314 ওর এটা দেখা দিয়ে চলে আসে। আমি করছি এটা। আমি কি করছি জানো? আমাকে পরীক্ষা, আমার পরীক্ষা কোশ্চেন আসছে সপ্তাহে কোষ প্রাচীর কি নির্মিত। আমি আর্গেস্টরল দেখাইছি। আর্গেস্টরল কার উপাদান? কোষ ঝিল্লির উপাদান। আমি কোষ প্রাচীর যে কোষ ঝিল্লি দেখছি, দেখা দিয়ে আসছি। কপালে যদি না থাকে আসবেই না, ডিএমসি আসেই নেই। আচ্ছা, বোল্টজম্যান ধ্রুবক, ওটার জন্য তো বাদ গেছে, নাহলে তো চলে আসতাম। ওটার জন্যই এখন পুরান ঢাকায় থাকতে হচ্ছে, এতগুলা মানুষদের মাঝখানে। পুরান ঢাকা গেলে মজা আছে, কিন্তু রাতের বেলা নাজিরা বাজার, চিনো নাজিরা বাজার কি? খাবারের দোকান, চা যা আছে সব ওখানে পাওয়া যায়, রাতের থেকে শুরু হয় এটা। তো আমাকে দেখে বুঝতেছো না? আমাকে দেখে তো বোঝা যায় আমি কোথাকার মানুষ। পুরান ঢাকা মানুষ, একদিনও বাদ যায় নাই। এডমিশন সিজনে একদিনও বাদ যায় না, প্রতিদিন নাজিরা বাজার খাইছি। চাপ বলো, এটা বলো, এটা বলো, এই জন্য ওজন বেড়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক মানে কি? একটা অ্যাভোগাড্রো সংখ্যা মানে কত? 6.0 × 10⁻23, তাই না? 6.0 × 10⁻23 টা অণুর, আর এর মান হচ্ছে 8.314, তাই না? একটার কত? এই একটার মোলার আর এর মানটাকে তোমার বলতেছে বোল্টজম্যান ধ্রুবক, যেটার মান দুইটা আছে, লিটার অ্যাটমসফিয়ার এককেও আছে, এসআই একক আছে। তুমি জিজ্ঞেস দেখবা তোমাকে কি জিজ্ঞেস করছে। যদি বলে এসআই একক, আনসার কি হবে? লিটার অ্যাটমসফিয়ার বললে 10⁻25 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ওই মোল আর কি। তারপর আদর্শ গ্যাসের ব্যবহার দেখতে পারো, এটা কি দাগায় না কেন? কত ইম্পর্টেন্ট জিনিস একটা, বেকুব একটা।
এটা দেখাবা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা দিয়ে কি কি বের করতে পারবা? গ্যাসে আণবিক ভর বের করতে পারবা, ঘনত্ব বের করতে পারবা। শেষ। ফাস্ট ফাস্ট করো, ফাস্ট। আমাদের আবিদ ভাই আমাকে বলছে পড়ানোর মাঝখানে মোটিভেশন দিলাম, তো সময় খুঁজে পাইতেছি না। গতকালের ক্লাসে শেষই করতে পারিনি। এটা পড়াচ্ছি না ঘনত্ব কেমনে বের করতে হবে। এই তো এই ম্যাথগুলো লাগবে না, এগুলো ইজি ম্যাথ। এই যে দেখছো এসে ওকে বোল্টজম্যান ধ্রুবকের মান কত, সবাই কি করে এটা দেখা যায়। ওই ইনস্টিংক্ট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, 1.8.31 পর্যন্ত চলে আসে, খেয়াল করে না বোল্টজম্যান ধ্রুবক বলছে, মান বলো। এই তো সাবাস, সেরা, সব পারো। এবার এখান থেকে যেন ফার্স্ট হই, সেকেন্ড হবে না, ফার্স্ট হতে হবে। সেকেন্ড ফার্স্ট কেন ভেঙে হবে? এবারও তো সেকেন্ড এসে আমাদের চিটংয়ের ছেলে, চিটং কলেজের, গর্বিত। এটা নিজের কলেজের ছেলে না, বাট তাও ভালো লাগে। আচ্ছা এটার মান বলো। 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি? হিলিয়াম গ্যাস বলে দিছি, প্রদত্ত ভর দেয়া আছে 2RT। এই যে দেখছেন পারে। এখন কোনটাতে আসবো? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। ওকে, এখন কোথায় আসবো? গ্যাসের আংশিক চাপ সূত্র বা ডাল্টনের সূত্র। তো আংশিক চাপ জিনিসটা কি? দেখো এটা হচ্ছে একটা পাত্র। সবাই আমার এটা দেখো, বই অনেক কঠিন ভাবে লিখছে, বাট এটা অনেক সোজা জিনিস। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, এগুলাই আছে, 3টা গ্যাস আছে। এই গ্যাসগুলোকে তুমি যদি একটা পাত্রের মধ্যে রাখো, এগুলোকে বিক্রিয়া করবে না, কখনোই বিক্রিয়া করবে না। তো তোমাকে যদি কাউন্ট করতে বলে ওই এই পাত্রের মধ্যে যতগুলো গ্যাস আছে, না এই পাত্রে যতগুলো গ্যাস আছে সবগুলো কি পরিমাণ চাপ দিচ্ছে, তুমি কি করবা? ইন্ডিভিজুয়ালি বের করবা না? অক্সিজেন কি চাপ দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কি চাপ দিচ্ছে, নাইট্রোজেন কি চাপ দিয়ে বের করতে হবে না? তো অক্সিজেন একা কি চাপ, যে চাপটা দিচ্ছে ওটাকে বলা হবে অক্সিজেনের আংশিক চাপ। কার্বন ডাইঅক্সাইড দিবে ওটাকে বলা হবে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ, এটা আংশিক চাপ। তো ডাল্টনে কি বলছে দেখো, একদম ইজি। ও আরেক ফাজিল, বুঝছো, যেটা আমরা অলরেডি জানি ওটাকে নিয়ে ওর নিজের সূত্র বানাই দিছে। দেখো না কি বলছে, ওই গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রার উপাদান গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। এটা কেন জানে, কিন্তু এখন স্টাবলিশ হয়ে গেছে। মানে এই যে মোট চাপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যোগফলের সমান। ওকে, বুঝছেন স্যার আপনারা? বেশি পড়া। মোল ভগ্নাংশ, এটা তোমার ডেন্টাল আসছে। মোল ভগ্নাংশ সমান কি? উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা। এটা সূত্রই আসছে পরীক্ষার মধ্যে, সূত্র জিজ্ঞেস করছে। ডেন্টালে আসছে 15-16-তে আসছে। 15-16 স্পেশালিটি কি জানো? 15-16 দেখলে আমরা একটু পিছন দিকে চলে আসি। বলো, প্রশ্ন ফাঁস ব্যাচ এটা। ওকে, আমার আপু 78 পেয়ে চান্স পায়নি। একটা 78 পেয়েছিল আর একটা 76 পেয়েছিল। দুইটাই সেকেন্ড টাইম দিয়ে, একজন দিনাজপুর মেডিকেলে আছে এখন, একজন কক্সবাজার মেডিকেলে আছে। অনেকগুলো পাশে ডাক্তার হয়ে গেছে, আমি অন দা ওয়ে। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? কোনটা? 1 2 3 4 কোনটা? এসএটিপিতে গ্যাসের চাপ কত? 100 কিলো প্যাসকেল। ওকে, এটার আনসার দাও। পাত্রটা হচ্ছে এখন বায়ুমণ্ডল। এটা আনসার মুখস্থ বলে দিলে হবে না, কেমনে করে সেটা বলতে হবে। দেখো একজন আনসার দিয়ে ফেলছে অলরেডি। বায়ুমণ্ডলের নাইট্রোজেন কতটুকু আছে? বায়ুমণ্ডলের টোটাল চাপ কত? 780 মিলিমিটার অফ মার্কারি না? নাইট্রোজেন কতটুকু আছে? 78 মিলিমিটার, 78% করো।
শেষ। আনসার হচ্ছে এটা। আনসার হচ্ছে অ্যাকচুয়ালি 604। যেহেতু কাছাকাছি কোনটা আছে, শেষ। এভাবে করতে হবে। এগুলো নর্মাল মেডিকেলের মধ্যে আসে, একদম ইজি ইজি অঙ্ক, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাট এগুলো আসলে চলে আসে। এটা আমি জানছি কবে জানো, এই ম্যাথটা কেমনে করতে হয়, টিচার হওয়ার পরে। স্টুডেন্ট থাকা অবস্থায় মুখস্থ করে ফেলছি, দেখছো তোমরা কত অ্যাডভান্স এখনই জেনে যাচ্ছ। তোমরা না আমার উপরে যাবে, ডিএমসির উপরে কি আছে, ওরা ডিএমসি তে যাবা, কারণ আমার ছেলে বলতে আছে আমার উপরে চলে যাবা, শেষই হয় না। আসো, এখন হচ্ছে গ্যাসের, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। ব্যাপন মানে কি, একটা গ্যাস কম ঘনত্বে বেশি ঘনত্বে যাবে নাকি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাবে? ব্যাপন আর নিঃসরণ এর মধ্যে ডিফারেন্সটা কি? একটাতে বাহ্যিক চাপ থাকবে, আরটাতে চাপ ছাড়াই স্বতঃস্ফূর্ত প্রবাহ হবে। ওকে, এই যে এটার উপর একটা দাগ দিয়ে রাখো, এটা জাস্ট পড়বা, ডিফারেন্সটা লাগে, অনেক কিছু জানতে পারবে এখান থেকে। এখন এই ব্যাপন নিয়ে গ্রাহাম নামের একজন বিজ্ঞানী সূত্র দিছে। ও কি বলছে, একটা গ্যাসের ব্যাপনের হার তার মোলার আণবিক ভরের বর্গমূলের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। মানে কি, ভর যত বেশি হবে ব্যাপনের হার তত কম হবে। ইজিলি মনে রাখা যায়। কেমনে? মোটা মানুষ আস্তে দৌড়ে, পাতলা মানুষ দৌড়ে দৌড়াতে পারে, তাই না? এটাই। যদি তুমি সমীকরণ আকারে প্রকাশ করতে তাহলে সেটা কি হবে, R1/R2 সমান, যেহেতু ব্যস্তানুপাতিক উল্টে যাবে, √m2 ডিভাইড বাই, দেখো 23-24 আছে তোমাদের আগের ব্যাচ, তোমাদের আগের ব্যাচ না নাকি তোমাদের 2 ব্যাচ আগে? ব্যাচ আগে। তোমরা কত হবা যে 25-26, 23-24, আমি 19-20, জীবনটা 19-20 হয়ে গেছে। এজন্য ব্যাপনের হারের সাথে কোনটি সম্পর্কিত? গ্রাম আণবিক ভর। এখন যে গ্যাসের ব্যাপন সূত্র প্রয়োগ কোথায় কোথায় করা হয়, এগুলো ইজি। যেমন তুমি আণবিক ভর বের করতে পারবা, তারপরে গাড়ি গরম প্রয়োগ করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটমোলাইসিস। অ্যাটমোলাইসিসটা কি, এই যে জাপানের উপর যে বোমটা ফেলা হয়েছিল, যে 2টা বোম, ওই বোমগুলোর মধ্যে কোন ইউরেনিয়ামটা ইউজ করা হয়েছে? 35, 36, 37, 38? কোনটা 36? 35। প্রকৃতিতে 2টা ইউরেনিয়ামের তোমার আইসোটোপ আছে, 35 আর 38, তাই না? তো ব্যাপনের হার কার বেশি হবে? 35 বেশি হবে। বাট প্রকৃতিতে কোনটা বেশি পাওয়া যায়? কতটুকু? 99.3%। আরে এখানে সব দেয়াই তো আছে, দেখে বলো। ইউরেনিয়াম 99.3% আছে, 38টা, 35টা কত? 0.7%। যখন তোমার অ্যাটমোলাইসিস করা হয় কোনটা বেশি দূরত্ব অতিক্রম করে? আরে পড়ে থাকে লাস্টে, এটাকে আলাদা করে ফেলা হয়, ওটারে ফেলা দেওয়া হয়, শেষ। এখন আরেকটা কোয়েশ্চেন, এটা আন্ডাররেটেড, খেয়াল করে না, দেখছো এও খেয়াল করে নাই, যে বই দেখাইছে 35-এর চেয়ে না 38-এর চেয়ে 35-এর ব্যাপন হয় কত গুণ বেশি? সবাই মনে করে এটা তো ম্যাথ পরীক্ষাতে আসবে না, আসবে। এগুলো দেখাও, এই কিছু দেখা নেই, কিরে কি দিল, মানে 35-এর আণবিক মানে UF6 এর আণবিক ভর কত? 349। আর যেটা 238, ওটা আণবিক ভর 352। এই যেগুলা, এগুলো বললে শেষ। হ্যাঁ লাগবে না, এইটা লাগবে। এটা কি লিখছে দেখি বলো তো, একই চাপে ও তাপমাত্রায় কোন পাত্রে একই ছিদ্রপথে সমায়তনে একটা অজ্ঞাত গ্যাস, কি গ্যাস? অজ্ঞাত গ্যাস। ধরে নাও অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার R1, R1 দিব না RX দিব, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। RX অজ্ঞাত, আর হচ্ছে ক্লোরিনের HCl দিলাম। নিঃসরণের হার কত? 6:5। মানে ওরা বলতেছে RX RCl কত? তাহলে এটাকে এভাবে লেখা যায় না, 6/5 লেখা যায় না? ওকে, মুভি শুরু হইস না। ক্লোরিনের ঘনত্ব যদি 36 হয়, অজ্ঞাত গ্যাসের কত?
ঘনত্ব কত? কেমনে বের করবা? সূত্র, ওই যে সূত্র ছিল R1 বাই R2 ইকুয়ালস টু রুট ওভার D2 বাই D1। এখন মান বসাও, এটা কত? মানে এটা হচ্ছে এক্স আর কি, না এটা হচ্ছে তোমার ক্লোরিন, এটা হচ্ছে এক্স 6/5, আর এটা কি করব? স্কোয়ার করে দিই, 36 25 কি হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তো এটাই তো বের করতে হবে এক্স এর মান। আর ডিসিএল কত দেয়া আছে বলছিলাম? 36। তাহলে এক্স এর মান কত? 25। এটা আছে কি ঘনত্ব, আণবিক ভর বের করতে কি করতে হবে? 2 দ্বারা গুণ করে দিবা, আনসার হচ্ছে 50। ওকে, এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা, তাও না। পরের টপিক কি? সোজা যাও তো, পিছনে যাও তো, যেতে থাকো যেতে থাকো। এই যে গ্যাসের আণবিক তথ্য, এগুলো তো পড়াই আসছে, গ্যাসের গঠন এগুলো পড়ে আসছো। হ্যাঁ, একটা জিনিস জানতে হবে, গ্যাসের আণবিক গতি তথ্যের জনক কে? জনক, জনককে লিখে রাখো, আণবিক গতি তত্ত্বের জনক বার্নৌলি। অনুসিদ্ধান্ত বানান লিখতে পারি না, কিন্তু বার্নৌলি কেমনে লিখে ফেলছি, ঠিক আছে না? হ্যাঁ স্যার, কিছু বলতেছিলেন? আণবিক গতি তত্ত্বের জনক হচ্ছে বার্নৌলি। সবাই কি করে জানো? এই ম্যাক্সওয়েল দেখা দিয়ে চলে আসে, ওরা ফিজিক্স পড়াই করে নাই। এটা কোথাকার পড়া? ফিজিক্সের পড়া, গ্যাসের ওখানে আছে। তো এই গতিতত্ত্বগুলো আছে, রিডিং পড়বা আর কিছু না। আমি কোশ্চেন দিব না এখান থেকে, তাও বলা তো যায় না, তো এটা পড়ে রাখবা। এখন এখানে কিছু সমীকরণ আছে। ও হ্যাঁ, এটা এটা দেখাও। বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শকের গতি সমীকরণ প্রতিষ্ঠা করে, দেখছো? কমিশন লেগে গেছে। একজন হচ্ছে জনক, একজন প্রতিষ্ঠা করছে। সবাই এটা ভেবেও অনেক সময় ক্লসিয়াস দেখাতে চলে আসে, বাট বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে আদর্শ গতিতত্ত্বের জনক হচ্ছে বার্নৌলি, আর প্রতিষ্ঠা করছে কে? ক্লসিয়াস। শেষ, নামগুলো একটু মনে রাখবে শুধু। তারপরে আসো, এই যে কিছু গতিবেগ আছে। কয়টা গতিবেগ আছে কেমিস্ট্রির মধ্যে? 3টা। একটা হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ, সাধারণ গড় বর্গবেগ, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। ওকে, আরএমএস, রুট মিন স্কয়ার ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। এদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে কোনটা? আরএমএস। আরএমএস সূত্রটা কি? সি ইকুয়ালস টু রুট ওভার। তাহলে আরএমএস মান মোলার আণবিক ভরের সাথে কেন সম্পর্কিত? বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। তার মানে কি, যার ভর বেশি তার গতিতত্ত্ব বেশি হবে না কম হবে? এটাই। আমি এমনি দৌড়াচ্ছি, দাঁড়াও। ও হ্যাঁ, আমি তো ম্যাথের কথা ভুলেই গেছি। দাঁড়াও, ম্যাথ খুঁজে আনি। আচ্ছা, এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। এটা হচ্ছে এসটিপিতে 3.2 গ্রামের একটা গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে আছে। গ্যাসটা কি? অক্সিজেন। 3.2 না? অক্সিজেন আণবিক ভর কত? আমি বলছি 2.24 লিটার আয়তন দখল করে আছে। 22.4 থেকে আগে আনো। ঠিক। আর কি দিব? সবই বইয়ে আছে। আচ্ছা, নিচের কোন গ্যাসটির ব্যাপন হতে অধিকতর সময় লাগবে? অপশন আপনার সামনে দেয়া হয়ে গেল। সালফার ডাইঅক্সাইড হয়ে গেছে। দাঁড়াও, আরএমএস মান দিয়ে একটা ম্যাথ আছে। ওকে, এটা একদম ইজি। 27°C তাপমাত্রায় কোন গ্যাসের আরএমএস মান সবচেয়ে বেশি?
আপনার সামনে অপশন তুলে ধরা হলো N2 O2 हाइड्रोजन ओके कारण की आणविक भर कम तो आगे बढ़ते हैं আসে না কেন এই সম্মেত করতে যাবে না যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না আবার অনেকে 28 কে 7 দিয়ে ভাগ করতে পারে না ওগুলো যদি বলে ক্যালকুলেটর ছাড়া করা যাবে না এটা এখন দেখো আবারও আসছে একটা গ্যাসের গতিশক্তি সমীকরণটা কি 3/2 nRT যদি বলে একটা গ্যাসের এক অণু গ্যাসের মানে এক মোলার একটা গ্যাসের গতিশক্তি কত আর যদি বলে একটা ওই অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিবা শেষ আর এই যে তোমার গতিশক্তি কিসের উপর ডিপেন্ড করতেছে টি এর উপর আর এন এর উপর ওকে গ্যাসের পরিমাণ আর কেলভিন তাপমাত্রার উপর ডিপেন্ড করবে যেতে থাকো শেষ তোমাদের তো হয়ে গেছে পড়া আচ্ছা আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হ্যাঁ আদর্শ গ্যাস মানে কি যারা বয়লার চার্জের সূত্র মেনে চলবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সূত্রটা কি PV = nRT বাস্তব গ্যাস এই সূত্র মেনে চলবে ওর জন্য আমরা কোন সূত্রটা আনছি কে দিয়েছে সূত্রটা দেখি বলো তো বইতে খুঁজে বের করো ভ্যান ডার ওয়ালস সরি বিএস করেন না হ্যাঁ ও তা আমি তো আগে ঠিক লিখছিলাম একজন বললে দিতে কুসকুস করলাম আমি ভুল করছি বিএস স্কয়ার এখনো বলেছে এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সংশোধনমূলক সূত্রটা ওকে সংশোধন করে এটাই দিচ্ছে তো আপনাদের এখন ডিটেলস পড়তে হবে না তো বেশি কারণ আপনারা মেডিকেল এডমিশনের জন্য আছেন আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দেখো এই পার্থক্যটা একটু তাকাও দেখো এই পার্থক্যের লাস্ট একটা জিনিস 6 নম্বরটা দেখো তো একটু করে এখানে কি লিখছে সংকোচনশীল গুণাঙ্ক এখন হোয়াট ইজ দি সংকোচনশীল গুণাঙ্ক সংকোচনশীল গুণাঙ্ককে z দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা এই z এর মান কেমনে বের করতে হয় PV = nRT ওকে সংকোচনশীল গুণাঙ্ক বলা হচ্ছে চার্টের লাস্টে কি লেখা আছে বলো কে কি রিলেট করে দিছো কথা বলিও না উল্টাপাল্টা এখন হচ্ছে তোমাদের চার্টের 6 নম্বর পয়েন্টে দেখো z এর মান কয় ধরনের হতে পারে 3 ধরনের হয়তো 1 হবে 1 এর চেয়ে ছোট হবে 1 এর চেয়ে বেশি হবে যদি z এর মান 1 হয় ওটা কি বলা হবে ওকে গুড আদর্শ গ্যাস বলা হবে যদি z এর মান 1 এর চেয়ে বেশি হয় আর 1 এর চেয়ে কম হয় ওটাকে বলা হয় বাস্তব গ্যাস তো 1 এর চেয়ে বেশি হয় কাদের হাইড্রোজেন আর হিলিয়াম এগুলো তোমার এমসিকিউর মধ্যে আসবে তো পরীক্ষাতে কোশ্চেন আসে যার মান 1 এর চেয়ে বেশি হওয়া মানেটা কি মানে হচ্ছে এদের না সংকোচনশীল গুণাঙ্ক কম সংকোচনশীল গুণাঙ্ক সংকোচনশীল গুণাঙ্ক লিখে রাখো বই এগুলা এত বিচ্ছিরি ভাবে লিখছে বুঝতে পারবা না যদি একটা কেসের সংকোচনশীল গুণাঙ্ক কম হয় তুমি ওইটাকে ইজিলি তলে রূপান্তর করতে পারবা নাকি কষ্ট হবে সহজে তলে রূপান্তর করা যাবে না রূপান্তর হয় না তার মানে হাইড্রোজেন আর হিলিয়ামকে তুমি ইজিলি
সিলিন্ডার করতে পারবা? পারবা না। কারণ কি? ওদের সংকোচনের গুণাঙ্ক 1 এর চেয়ে বেশি। আর এই যে সংকোচনের গুণাঙ্ক 1 এর চেয়ে বেশি হয়, অনেকগুলো কথা আছে এখানে, কথা বলবো। এটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। লিখে রাখো, ধনাত্মক বিচ্যুতি। এটা কিছুক্ষণ পরে অ্যামাগার বক্র পড়বে না, ওখানে আছে ধনাত্মক বিচ্যুতি। লিখছো? যদি z এর মান 1 এর চেয়ে কম হয়, ওদের ক্ষেত্রে কি হবে? উল্টা। উল্টা আমি আবার লিখতে পারবো না, অনেক লেখা এখানে। সংকোচনশীল গুণাঙ্ক বেশি হবে আর তুমি এটাকে ইজিলি তলে রূপান্তর করে ফেলতে পারবা, তাই না? কাতে z এর মান 1 এর চেয়ে কম? নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, যত গ্যাস আছে দুনিয়ার মধ্যে সব, এটসেট্রা। শুধু হাইড্রোজেন আর হিলিয়াম যেটা 1 এর চেয়ে বেশি, বাকিগুলো সবগুলো যেটা চেয়ে 1 এর চেয়ে কম। যদি এটা ধনাত্মক বিচ্যুতি হয়, এটা কি বিচ্যুতি? একটু মাথায় রাখবা এগুলো, লিখে রাখো, বইয়ে বইয়ে সব মিল পাবা। এই 3টা লাইনকে গুড়ায় পেঁচায় 14 বার লিখছো। আমাদের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। ওয়াও, গতকালের স্টুডেন্ট গুলোর জন্য খারাপ লাগতেছে, বইটা পড়েই নেই, মানে পড়াতেই পারি নাই। ও বোর্ড কাহিনী এসে বলছে না, পুরা নড়ে গেছে দিক থেকে এসে। আর আমি বোর্ড অন করতে পারতেছি না, আবিদকে ফোন দিছি, ও আমরা ভিডিও কল দিছে, আমি দেখে আমি ধরে রাখছি। মানে কাহিনী একটা হয়েছে, পরে ফোনটা রাগ করে এখানে রাখছি, দেখি পুরো কানেকশন হয়ে গেছে। পরে আমি হোয়াইট বোর্ডে লিখছি আবারও। আচ্ছা, হ্যাঁ একটু অভ্যাস করতে হবে না? এই যে আমাগার বক্ররেখা, এটা দেখো, এবার বুঝো তোমার ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতি কি জিনিস। পিছন থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন সবাই? ওকে, দেখো এটা হচ্ছে আমাগার বক্ররেখা, মাঝখানে একটা ডট ডট লাইন দেখতেছো না? এটা হচ্ছে আদর্শ গ্যাসের লেখচিত্র, যেটা হচ্ছে একদম সোজা গেল, এটার মান হচ্ছে 1। দেখো কিছু গ্যাসের ডাইরেক্টলি যতই চাপ বাড়ানো হয়েছে ডিরেক্টলি উপরে উঠে গেছে। কারা কারা? হিলিয়াম, হাইড্রোজেন। কিছু গ্যাস দেখো আগে চাপ বাড়ানোর ফলে নিচের দিকে নামছে, মানে ঋণাত্মক হয়েছে, নেমে তারপর একটা নির্দিষ্ট পয়েন্টে এসে উপরে উঠে গেছে, এটাকে বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। আর হাইড্রোজেন হিলিয়ামটাকে বলা হবে, যেহেতু এরা কখনোই মানে দাগের নিচে আসে নাই, ধনাত্মক বিচ্যুতি। পরীক্ষাতে এভাবে কোশ্চেন আসতে পারে, অ্যামাগার বক্রে ধনাত্মক বিচ্যুতি দেখাবে কে, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে কে, এগুলা। আচ্ছা, বাস্তবকে কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে বলো তো? ওকে, দেখো এখানে একবার লিখছে z = 1 হলে এরা আদর্শ, 1 এর চেয়ে বেশি হলে পেষণযোগ্য কম, বেশি, এগুলা। তারপরে দেখবা কি আবারও লিখছে ওয়াই, পৃষ্ঠা বাড়াইছে যেন তোমরা বলতে পারো ওয়া নতুন ইনফরমেশন যোগ হয়েছে। 1000 ব্যবসায়ী, এক হচ্ছে আজমল, পরীক্ষায় 2 দিন আগে এডিশন বের করবে, এগুলো লাগবে না। নপ, এটা তো এখনই বললো, বাস্তব গ্যাস খুব নিম্ন চাপের উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, বলো। এখন ঠিক আছে, ওই আমরা অপশনে কই কোন গ্যাসটি অধিক পেষণযোগ্য? কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ ঠিক আছে, আমি গোলাই গেছি, এগুলো কেমন দেখাইছিস? মাথার জন্য দেখাইছিস। গ্যাস সিলিন্ডার জাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসছে, একদম প্রথম লাইনটাই মেডিকেলে আসছে। দেখো কতটা আসছে, 19, 20, 17, 18, হ্যাট্রিক। এটা হচ্ছে আমরা যে রান্নার সিলিন্ডার ইউজ করি, ওখানে কোন কোন গ্যাস ইউজ করা হয়, সবাই মিথেন টাকা দিয়ে চলে আসে। প্রোপেন 25% থাকবে, বিউটেন কত পার্সেন্ট আছে? 75%। মোটর জানে কি ওখানে কি এলপিজি দেওয়া হয়? নো, ওখানে সিএনজি দেওয়া হবে, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, ওখানে মিথেন থাকবে, এটা মাথায় রাখবা। তারপরে আর কি দিব? স্টেনলেস স্টিলের ওয়েল্ডিং এর কাছে কি ইউজ করা হয়? আর্গন। তারপরে হচ্ছে লোহা কাটা জোড়া লাগানোর কাজে এসিডিনের
কত ডিগ্রি সেলসিয়াস যেন ছিল, 500 ডিগ্রি সেলসিয়াস, সেটা কি ভুলে গেছি। আচ্ছা, এই এলপিজি কত তাপমাত্রা 6 অ্যাটমসফিয়ার চাপে তরলীভূত করা হয়? 6 অ্যাটমসফিয়ার চাপে। উল্টা বলছি না? আর এটা একটু পড়বা, কেন জানি মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, যে সিএনজি সিলিন্ডারে কত ধাপে বাষ্পীভূত করা হয়, কত ধাপে মানে সিলিন্ডার করা হয়? 4 ধাপে, শেষ। আর কিছু লাগবে না, ভিতরে কিছু বড় লাগবে না। অনেকে এটা জিজ্ঞেস করে তৃতীয় ধাপে কত কত অ্যাটমসফিয়ার চাপ। স্যার আমরা এমআইটিতে পরীক্ষা দিতে যাচ্ছি না, মেডিকেলে দিতে যাচ্ছি। আসো, এলপিজি পূর্ণরূপ কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এলপিজির মধ্যে কি কি আছে দেখো, এখন একদম ভিতরে ডিপে পড়বো। কি কি আছে? এন-বিউটেন, প্রোপেন, আইসোবিউটেন, বিউটিন। এছাড়া ইথেনো প্রোপিলিন অল্প পরিমাণে থাকে। এই টাইপের কোশ্চেন ডিউতে বেশি আসে, এক্সেপশন। ওকে, যেমন এলপিজিতে খুব অল্প পরিমাণে কোন গ্যাস পাওয়া যায়? ইথেনো প্রোপিলিন। কারণ সবাই এগুলো ভালো মতো পড়ছে, এটা কেউ গুরুত্ব দেয় না, আর এটা ওরাই দেয়। আর এটা ডেন্টালের কোশ্চেন। এলপিজি গ্যাসে কিন্তু কোনো বর্ণগন্ধ নাই, তো ওটা যখন লিক হবে তুই বুঝতে পারবে না, ফলে একটা দুর্ঘটনা করার সম্ভাবনা আছে, তাই না? সেজন্য কি করা হয়, এলপিজির সাথে কি যোগ করে দেওয়া হয়? মারক্যাপটেন যৌগ। এটা বের হলে একটা গন্ধ বের হয়, তুমি বুঝতে পারো তখন লিক হচ্ছে। ফুল এলপিজিতে 50% তরল আছে, 15% এগুলা জাস্ট এমনি পড়বা। আর এলপিজির ক্যালোরিফিক মান কত? 94,000 কিলোজুল পার মিটার কিউব। আর এলপিজিকে ক্লিন ফুয়েল বলা হয়, কারণ কি? দহন করার পর কোনো আবর্জনা থাকবে না। এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, এখান থেকে আসবে এটা। মিথেনকে কত তাপমাত্রায়? -160 ডিগ্রি সেলসিয়াস। কত চাপে তরল রূপান্তর করা হয়? ক্লিন ফুয়েল বলা হয় এটাকেও। তারপরে সিএনজি ক্যালোরিফিক মান কত? 38,000। এলপিজির কত ছিল? তাহলে কত গুণ বেশি? 2.47 গুণ বেশি। ওকে, এগুলো পড়াবো? হ্যাঁ, এগুলো পড়াতে হবে। গ্যাস তরলীকরণের শর্ত। একটা গ্যাসকে তুমি তরল রূপান্তর করতে যাচ্ছ, তাহলে তাপমাত্রা চাপ কি করবা বলো? তাপ বাড়াবা না কমাবা? কমাবা। চাপ একটা কমালে একটা অবশ্যই বাড়াতে হবে, তাই না? তো এই গ্যাস তরলীকরণের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সংকট তাপমাত্রা, একটা হচ্ছে সংকট চাপ, তাই না? তো এই সংকট তাপমাত্রাটা কি? প্রত্যেকটা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে গ্যাসটির উপর যত চাপ প্রয়োগ করো না কেন তরল রূপান্তর হবে না। এক্সাম্পল দিই তাহলে বুঝবা। ধরো কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ওই গ্যাসটা এখন 34 ডিগ্রি সেলসিয়াসে আছে। তুমি যদি ইনফিনিটি চাপও দাও, ওই গ্যাসটা কোনোদিনও তরল হবে না। যতক্ষণ না পর্যন্ত 31-এর নিচে আসতেছে, ততক্ষণ না পর্যন্ত গ্যাসে তরল রূপান্তর হবে না। তো এই যে 31 মানটা আছে, এই মানটাকে বলা হবে তোমার সন্ধি তাপমাত্রা। তারপরে সন্ধি চাপ, এটা আবার কি জিনিস বলতো? সেম, যে চাপ প্রয়োগ না করলে ওই গ্যাসটা তরল রূপান্তর হবে না, এটাকে বলা হবে সন্ধি তাপমাত্রা আর সন্ধি চাপ। এবার তোমার কিছু মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, যেহেতু মেডিকেল পরীক্ষা দিতে আসতেছো। কার্বন ডাই সন্ধি চাপ কত? দেখো আমি ঠিকই বলছি, 31.1। অ্যামোনিয়ার কত? 32। হাইড্রোজেনের আমি দেখা দিচ্ছি, দেখা দিব। আচ্ছা, কোনো নমস্কারই করবো না, আমি দেখা দিচ্ছি। না, তুমি এটা আসবে না। হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, অ্যামোনিয়া, 1 2 3 4 5, 5টা মনে রাখবা। 50% ডিসকাউন্ট। শুধু সন্ধি তাপমাত্রা মনে রাখবেন। কার্বন ডাইঅক্সাইড দেখায় না ওই, নো 50%, 40% ডিসকাউন্ট, 60% না। কার্বন ডাইঅক্সাইডের দুইটা মনে রাখতে হবে, তাপমাত্রাও মনে রাখবেন, চাপও মনে রাখবেন। এটা আবার কোথায় পাবো বলো তো? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড পড়ছো না? সুপার ক্রিটিক্যাল ফ্লুইড পড়ো নাই? কোথায় পড়ছো বলো? কোন চ্যাপ্টারে? প্রথম পত্র, 4র্থ অধ্যায়। নাম কি চ্যাপ্টারের? রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা। ওখানে একদম শুরুতেই আছে
সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এটা যদিও হাজারি লেখা নাই, এটা হচ্ছে তোমার আমি পড়ছিলাম এটা লিঙ্কনের মধ্যে 32 হ্যাঁ এটা ওখানে ছিল, কবিরে আছে, একটু পড়তে হবে। 31.1 ডিগ্রি সেলসিয়াস আর 72.9 অ্যাটমসফিয়ার চাপে যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওটাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এই ছয়টা মুখস্থ করবা শুধু, এখান থেকে নেক্সট পরীক্ষাতে কোশ্চেন আসবে। আর তোমাদের ভাগ্য ভালো থাকলে, আর যদি টিচারের এই 4টা নজরে পড়ে, আমার সাজেশনের বাইরে যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আর কতবার ভুল করব। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে জুল থমসন ইফেক্ট। কি ইফেক্ট এটা? কি বলছে? হ্যাঁ এখনো 5টা বাজে নাই। তোমরা এত টাইমলি সবকিছু মেনটেন করো, এদিকে আসবা দেরি করে, কিন্তু সেই টাইমলি ছেড়ে দিতে হবে ভাই রে ভাই। মিলিটারি শিডিউল সব দিকে মেনটেন করবা, আসার সময় মেনটেন করবা, যাওয়ার সময় মেনটেন করবা, বুঝছো? মিলিটারি শিডিউল মানে একদম শার্প 1, আসো একটা 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 দেড়টা বাজে, আবার ওইদিকে চলে যেতে। শেষ তো চ্যাপ্টার, পুরো পড়াবো না তো? তোমার কাছে পুরো পড়াবো? পুরো পড়ালে আস্তে আস্তে পড়াতাম, বুঝাতে যাবো না এটা পড়বা শেষ। হ্যাঁ সেটা বুঝাচ্ছে কে তখন? চ্যাপ্টার কত বড় জানো? এখন 60% বাকি আছে চ্যাপ্টারের, এত বড়। আচ্ছা এখন হচ্ছে গ্যাসের তরলীকরণ, জুল থমসন ইফেক্ট, নাম শুনছো এটা? জুল থমসন ইফেক্ট, এটা দিয়ে লাস্ট আসো। জুল থমসন ইফেক্ট নাম শুনছো? কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। একটা বড় একটা পাত্রের মধ্যে, কিরে আওয়াজ, কিরে কনসেন্ট্রেশন কই? ওই ওই আস্তে। বড় একটা পাত্রের মধ্যে অনেকগুলা গ্যাস নেওয়া হয়, অনেক উঁচু চাপে রাখা হয়, বুঝছো? ধরো অনেক উঁচু চাপে গ্যাস কতগুলা আছে, সবগুলা গ্যাসকে যখন আমি উল্টা করে দিছি, হ্যাঁ উল্টা করে দিছি, সরি, সোজা করে দিচ্ছি। হ্যাঁ এই তো ভালো বুদ্ধি দিছো, এটা তো চিন্তাই করিনি আমি, উল্টা করছি, উল্টা উল্টা। একটা ছোট একটা পাত্রের মধ্যে অধিক চাপে অনেকগুলা গ্যাস রাখা হয়, বুঝছো? যখন মাঝখানের নলটা খুলে দেওয়া হয়, গ্যাসগুলো সবগুলো হঠাৎ করে বড় একটা আয়তনের মধ্যে চলে আসে। যখন বড় একটা আয়তনের মধ্যে আসতেছে তখন কি হয় বলো তো? তাপমাত্রা কমে যায়, হঠাৎ করে প্রসারণ হয়ে গেছে না? এটা কিন্তু একটা রুদ্রপ্রিয় প্রসেস। হঠাৎ করে প্রসারণ হয়েছে, প্রসারণ হলে কি হয়? তাপমাত্রা কমে যায়, তাপমাত্রা কমলে গ্যাস কি হবে? তরল হয়ে যাবে। এটাকে জুল থমসন ইফেক্ট বলে। এভাবেই শিল্পক্ষেত্রে গ্যাস তরলীকরণ করা হয়, হঠাৎ করে উঁচু চাপ থেকে বড় একটা সারফেসের মধ্যে নিয়ে আসা হয়, কোনো কাজই নেই, সস্তা আর কি। তো এখান থেকে তোমার জানতে হবে উৎক্রম তাপমাত্রার উৎক্রম চাপ। যেমন এই যে হাইড্রোজেন উৎক্রম তাপমাত্রা কত? -80। হিলিয়ামের কত? -240। গেল। আর কি আছে দেখি, আরো পড়ানো যায় কিনা। আজকে চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ করে যাও না। না তুমি আমারে 20 টাকা দিলে আমি চ্যাপ্টার পুরো শেষ করাবো না, কারণ আমারই মাথায় ধরবে না। তোমরা বসে আছো এখানে, কোনো আওয়াজ নাই, আমি যে 2 ঘন্টা ধরে ফাটা বাসার মধ্যে চিল্লাচ্ছি, আমার কোনো এনার্জি খরচ হচ্ছে না তো? বাট আমার একটা দায়িত্ব আছে, এটা শেষ করাতে হবে। আমি রোজা রাখি নাই তো, আমি তো তোমার কি বলবো, কিছুই না, বাদ দাও, চ্যাপ্টার শেষ আজকের জন্য। খুশি? ওকে, সবাইকে ধন্যবাদ। ভাই কোনো কাজ আছে?